আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের চেয়ে একাদশে আসতে পারে এক পরিবর্তন। একজন ব্যাটারের জায়গায় দলে আসতে পারেন একজন অলরাউন্ডার। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগে থেকেই এই দুই দলের রাইভালরি ছিল চরমে। আগামীকাল সুপার ফোরে সেই রাইভালরি থাকুক কিংবা না থাকুক, জয়ের ক্ষুধাটা থাকবে বাংলাদেশের। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ওপেনিংয়ে থাকতে পারেন তানজিদ তামিম আর সাইফ হাসান। দুজনেই গত ম্যাচে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। অন্যদিকে ওয়ান ডাউনে ধারাবাহিক ক্যাপ্টেন লিটন কুমার দাস। কাল জ্বলে উঠতে হবে তাকেও। লিটনের পর কাল সুযোগ মিলতে পারে হৃদয়ের। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পরিসংখ্যান আর মিডলে ধরে খেলার জন্য টিকে যেতে পারেন তিনি। 5 নম্বরে যথারীতি শামীম হোসেন পাটোয়ারি ও 6 নম্বরে ফিনিশার জাকের আলীকে দেখা যেতে পারে। এই আসরের নিজের চেনা ছন্দ থেকে দূরে থাকা জাকের আরও মারকুটে ভূমিকায় নামবেন, সেটি প্রত্যাশা। 7 নম্বরে আসতে পারে পরিবর্তন। তানজিম সাকিব মাঠে নামতে পারেন নুরুল হাসান সোহানের জায়গায়। আর 8 নম্বরে লেগ স্পিনার রিশাদ হোসাইন ও 9 নম্বরে খেলবেন লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ। বিভাগে তানজিমের সাথে তাসকিন ও মুস্তাফিজের থাকা নিয়ে খুব একটা সন্দেহ নেই। তবে একাদশ সাজানোতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ম্যানেজমেন্টকে। দুই ধরনের একাদশের কথা চিন্তা করতে পারে বাংলাদেশ। প্রথমটিতে আগের ম্যাচের মতোই ওপেনিং এ নামবে সাইফ, আর 3-4-এ লিটন হৃদয়। এমনটি হলে বাদ পড়বে নুরুল হাসান সোহান, যেখানে একাদশে ঢুকবেন তানজিম। তবে গত ম্যাচে 6 বলে 12 করা ও নেদারল্যান্ডসের বিপক্ষে 11 বলে 22 করা সোহানকে যদি একাদশে রাখা হয় তাহলে বাদ পড়বেন তাওহিদ হৃদয়। কিন্তু বিশ্লেষকদের মতে একাদশে পরিবর্তন আসতে পারে দুটি। প্রথমটি মিডল অর্ডারের হৃদয়ের জায়গায় একাদশে আসতে পারেন টপ অর্ডারের ইমন, আর অন্যটি সোয়ানের জায়গায় মাহাদি কিংবা তানজিম সাকিব। তবে কেমন একাদশ নিয়ে কাল মাঠে নামে বাংলাদেশ তার সময় বলে দিবে। এই শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। যে লঙ্কানদের জিততে নাম জপেছিল বাংলাদেশ, এবার সেই লঙ্কানদের হারানোরই লক্ষ্য লিটনদের। এ যেন আজকের ভাই ভাই কালকের শত্রু বনে যাওয়া অবস্থা। বর্তমানে ছন্দে থাকা লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সুপার 4-এর ম্যাচ নিয়ে আরো খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে চূড়ান্ত হলো সুপার 4-এর 4টি দল। গ্রুপ এ থেকে আগেই সুপার 4 নিশ্চিত করেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে গ্রুপ বি থেকে কারা ভারত পাকিস্তানের সঙ্গী হচ্ছে সেটা নিয়ে ছিল সংশয়, কেননা হিসাব নিকেশের বেড়াজালে বন্দী ছিল গ্রুপ বি এর সেরা দুটি স্পট। তবে শেষ পর্যন্ত আফগানকে হারিয়ে নিশ্চিত হলো গ্রুপ বির সেরা দুই দল, যেখানে শ্রীলঙ্কার পাশাপাশি সুপার 4-এর টিকিট পেল লিটন দাসের বাংলাদেশ। টুর্নামেন্টে ড্র হওয়ার পর থেকে গ্রুপ বি কে বলা হচ্ছিল গ্রুপ অফ ডেথ, আর বলাটাও অবশ্য ছিল যৌক্তিক, কেননা এই গ্রুপে একই সাথে জায়গা পেয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। সেখান থেকে যে কোনো দুই দলকে বাছাই করা মানে অন্য আরেকটা টিমকে বিদায় নিতে হবে গ্রুপ বি থেকেই। তাই তো গ্রুপ পর্বে বাড়তি নজর ছিল এই গ্রুপের দিকেই। বি গ্রুপের এই লড়াই আধিপত্যটা দেখেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের সবকটি ম্যাচ জয় পেয়েছে টি-20 এশিয়ার কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বেশ দাপুটে জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিততে কিছুটা বেগ পেতে হয়েছে লঙ্কা। অভিনন্দন বাংলাদেশ, শুধুমাত্র সাপোর্ট করে দোয়া করে সুপার 4-এ চলে যাওয়ার জন্য অনেক বড় ধন্যবাদ এবং অভিনন্দন শ্রীলঙ্কাকে। ভাই, আপনারা আমাদের বুকে আসেন। আমাদেরকে নাগিন ড্যান্স ভুলে, টাইম আউট ভুলে একদম বুকে আগলে সুপার 4-এ তোলার জন্য ম্যাচ আপনারা দেখেছেন। 3টা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে বাংলাদেশ কোথায় পিছিয়ে সেটাও বলবো। কোথায় মোহাম্মদ নবী, কোথায় জাকের আলী অনেক, কোথায় ক্যাপ্টেন থুসারাকে টানা 3 ওভার বল করান, কোথায় মুস্তাফিজকে 1 ওভার উইকেট পাওয়ার পর লিটন আক্রমণ থেকে সরিয়ে নিয়ে 19 আর 17 নাম্বার ওভার করানোর চিন্তা করেন। এই আলোচনাগুলো জরুরি। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। নাম্বার 1, থুসারার বোলিং। থুসারার বোলিংয়ের সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে টানা 3 ওভার করানো, 3টে উইকেট নেওয়া। 4 ওভার 18 রানে 4 উইকেট তিনি পেয়েছেন। আমার প্রশ্নটা ওই জায়গাতেই, পার্টিকুলার একটা জায়গা মনে করিয়ে দিচ্ছে আপনাদের। শ্রীলঙ্কার বিপক্ষে যে মেন্ডিস দুর্দান্ত এক ইনিংস খেলে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাকে জেতালেন, বাংলাদেশকে সুপার 4-এ যেতে সাহায্য করলেন, সেই মেন্ডিসের উইকেট পাওয়ার প্লেতে মুস্তাফিজ নিয়েছিলেন, মনে আছে? ঠিক তার পরের ওভারে মুস্তাফিজকে লিটন আক্রমণ থেকে সরিয়ে দিলেন। ঠিক তার পরের ওভারে, পাওয়ার প্লের পরের ওভারে আনলেন, মুস্তাফিজ 1 ওভারে 12 দিল। অথচ ক্যাপ্টেন থুসারাকে আফগানিস্তানের বিপক্ষে 2 ওভারে 2 উইকেট পাওয়ার পরও 3rd ওভার করিয়েছেন। 3rd ওভারে তিনি আরেকটা উইকেট নিয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনস্মার্ট ক্রিকেট অ্যান্ড স্মার্ট ক্রিকেট।
এখানেই হচ্ছে প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি আর ডিফেন্সিভ ক্যাপ্টেন্সির পার্থক্য। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, লিটনটা কবে শিখবেন সেটাও আমি জানি না। একটা উইকেট পাওয়া মাত্র মুস্তাফিজকে কেন সরিয়ে নিতে হবে, কেন আপনার প্রিমিয়ার ফাস্ট বোলারকে 19 আর 17 নাম্বার হিসাব করে সবসময় আপনি ক্যালকুলেশন করবেন, এটা একদম গাম্বাট ক্রিকেট। নাম্বার 2, মোহাম্মদ নবীর ব্যাটিং, 5 রানের লাইফ পেলেন এবং ওই পর্যায় পর্যন্ত মনে হচ্ছিল শ্রীলঙ্কা কোনো পাত্তাই দিচ্ছে না আফগানরা কোনো মতে 120-30 করবে, শ্রীলঙ্কা হেসে খেলে জিতবে। ভাই 40 বছরের একজন মানুষ শেষ ওভারে 5টা ছক্কা মারলেন। 5 রানের যে ওয়েলালাগে তার ক্যাচ ফেলেছিলেন, সেই ওয়েলালাগেকে 5টা ছক্কা মেরেছিলেন লাস্ট ওভারে। 22 বলে 60 আপনি ভুলে যান। যে ইন্টেন্সিটি, যে কনভিকশন নিয়ে মোহাম্মদ নবী ব্যাট করেছেন, ভাই স্যালুট আপনাকে। আমাদের ফিনিশারকে জাকের আলী অনিক, তিনি চুল ঝাড়া দেন, বসেন, নড়াচড়া করেন, হাঁসফাঁস করেন, 19তম ওভারের 3 বল ব্যাটে লাগাইতে পারেন না। এই হচ্ছে 40 বছরের নবীর সঙ্গে 27 বছরের জাকের আলী অনিকের পার্থক্য। আমাদের সহকর্মী সামিউর রহমান, সামি ভাই একটা লেখা লিখেছেন যে জাকের আলী ফিনিশারের রোলে বাংলাদেশের ফিনিশিংয়ের জবটাকে জাস্ট ফিনিশ করে দিচ্ছেন। বুঝতেছেন কিনা আমি জানি না, তার অভ্যাস এখন হয়ে গেছে আমাদের প্রিভিয়াস সিনিয়রদের মতো একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার, টুকটুক করে খেলা। 11তম ওভারে উইকেটে এসেও তিনি শেষ পর্যন্ত 100-র উপরে স্ট্রাইক রেটে রান রেট নিতে পারেন না। টিম ম্যানেজমেন্ট এগুলো ভাববে? মোহাম্মদ নবীকে দেখে শিখবে? 40 বছর বয়সে যা পারেন মোহাম্মদ নবী, আপনারা 27 বছর বয়সে টকবগে রক্ত নিয়ে সেটা পারেন না। লাস্ট মেন্ডিসের ব্যাটিং, শুধুমাত্র 70%, 68% রান তিনি করেছেন এটা খেলে, সুইপ খেলে। এবং ইন্টারেস্টিংলি তিনি যেভাবে ইনিংসটা গুছিয়েছেন, এই যে 65 রান পর্যন্ত কোনো ছক্কা না মারা, 4 মারা, অনেক বেশি রানিং বিটুইন দ্য উইকেট। আপনি একবারের জন্য চিন্তা করেছিলেন রশিদ, মুজিব, নবী এই বোলিং লাইন আপের এগেনস্টে এই উইকেটে 170 করে শ্রীলঙ্কা জিতবে? ডিফিকাল্ট মনে হচ্ছিল, আমার নিজেরই ডিফিকাল্ট মনে হচ্ছিল। ক্যালকুলেটিভ ক্রিকেটটা তারা খেলেছেন, রশিদ খানকে কোনো উইকেট দেননি, রশিদ খানের বলে আবল তাবল মারতে যাননি, ওই ক্যালকুলেশনটা ছিল। দিস ইজ স্মার্ট ক্রিকেট, যেখানে আমরা পিছিয়ে। লাস্টলি শ্রীলঙ্কার ফিল্ডিং, ওই ওয়েলালাগের ক্যাচটা ম্যাচ হারার মতো একটা ক্যাচ হতে পারত। দেখেন শ্রীলঙ্কা 3টা দুর্দান্ত ক্যাচ ধরেছে, 3টা দুর্দান্ত ক্যাচ, দুটোই ধরেছেন বোধহয় আপনার কুশাল পেরেরা, কিন্তু ওই যে একটা ক্যাচ মিস শ্রীলঙ্কাকে হারিয়ে দিত। শ্রীলঙ্কা পার পেয়ে গেছে, বাট স্টিল শ্রীলঙ্কার ক্যাচিং ওয়াজ গুড। বাংলাদেশ সুপার 4-এ গেছে, বাংলাদেশের সামনে অমিত সম্ভাবনা, ফাইনাল খেলার সম্ভাবনা, এত কিছুর পর আমি বলছি। কিন্তু বাংলাদেশ যে আনস্মার্ট টাইপ অফ ক্রিকেট খেলে, বাংলাদেশ যে ধরনের দুর্বল মানসিকতার ক্রিকেট খেলে, বাংলাদেশ যে ধরনের ভয় পাওয়ার ডিফেন্সিভ ক্রিকেট খেলে, সেটা খেলতে চলবে না। সাহসী হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং সুপার 4-এ 3 অপোনেন্টকে সর্বোচ্চ শক্তি নিয়ে, সর্বোচ্চ কনভিকশন নিয়ে হারিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে, নইলে উপায় নাই।